আরে ভালো করে টিপ রে, কি করে টিপছিস? হ্যাঁ ভালো করে তো টিপছি। চাচা, আমি আপনার কাছে আসলাম। হ্যাঁ, কিছু বলার থাকলে বলো। ভাবছি আমার যে মেয়েটা আছে, আমার মেয়েটাকে একটা ভালো স্কুলে ভর্তি করব। খুব ভালো কথা। মেয়েদেরকে শিক্ষিত করলে সমাজও শিক্ষিত হয়ে গড়ে উঠবে। একদম ঠিক কথা বলেছেন চাচা। আমি তো সারা জীবন অশিক্ষিত হয়ে থেকে গেলাম। ভাবছি মেয়েটাকে একটু শিক্ষিত করব, বড় একটা অফিসার বানাবো। তোমার খুব ভালো চিন্তা ভাবনা। বুড়ি তো এমনিতেই পড়াশোনায় ভালো, দেখো ও তোমার মুখ উজ্জ্বল করবে। কিন্তু চাচা, কিছু টাকা পয়সা লাগতো। কত টাকা লাগবে? ওই ধরুন 30,000 টাকা মতো। কিন্তু মানুল, তুমি তো আগের 60,000 টাকা ধার নিয়েছো, তার উপর আবার 30,000 টাকা চাইছো। তুমি একবার ভালো করে চিন্তা ভাবনা করে দেখো। ও আপনি চিন্তা করেন না চাচা, আমি ঠিক সময় আপনার টাকা দিয়ে দিব। ঠিক আছে তো মাইনুল, তুমি তো জানো আমি কিন্তু পয়সা কড়ির ব্যাপারে একটু খুবই হিসাবি। উনি আপনি ভাববেন না, আমি প্রত্যেক মাসে সুদ আসল এসে দিয়ে যাব। ঠিক আছে। এই ছোট, আলমারিতে 30,000 টাকা চাই, নিয়ে নে তো। আচ্ছা ঠিক আছে, এনে দিচ্ছি। এই বস এখানে। আবাদ পানি ঠিকঠাক হয়েছে তো? পানিতে সব নষ্ট হয়ে গেল, আবার নতুন ভাবে বুনেছে চাচা। আবাদ পানি নষ্ট হয়ে গেলে তো মুশকিল। চাচা, হ্যাঁ, ও ঠিকই চাচা, বলেছে। চাচা, ও চাচা, আলমারি সব ফাঁকা, একটা টাকা পয়সা কিচ্ছু নাই। সব মনে হয় কি চুরি করে নিয়েছে। তাড়াতাড়ি থানায় চলো। ফাঁকা মানে কি বলছিস তুই? একটা টাকা পয়সা আলমারিতে কিচ্ছু নাই। ফোন না, তাড়াতাড়ি দে তো। এই নাও। মদ খাবো বাটি বাটি, খাবো গাজা আটি আটি। এই ফোনটা ধর তো, সেকেন্ড ধরে পিছিয়ে যাচ্ছে ঘোড়ার ডিম একটা। আরে কে রে, ফোন করার সময় পাই না। হ্যালো, কে রে, কি হইছে? এই কোথায় আছিস রে? আমি জাহান্নামে আছি। তাহলে তোর কি রে? এই জানো রাইতে ভাই, আই তারপর তোকে দেখাচ্ছি কথা। কে বে? তোর বাড়িতে কি করতে যাব? কে রে তুই? আমি আফজাল। আফজাল? তো আমি কি করব, জেল খাটগা? আজ তোকে কে বাঁচাই তাও দেখছি আমি। তুই আমাকে ধমক দিছিস? তোর এত বড় সাহস? তুই জানিস আমি কে? শালা নিজেও মরবে, আমাদেরকেও মারবে। কে তুই? আমি আফজালের ছেলে। নাম শুনে আবার সুসু হয়ে গেল না তো? আজ তুইও শেষ, আমরাও শেষ। আফজালের ছেলে? হ্যাঁ। এই হারামজাদা, আমার বাপ ফোন করেছে, তুই আমাকে একবারও বলিসনি? বাড়ি যা, তোর গলা কেটে ফেলে দেবে। আব্বা না, মানে বাড়ি আয় তাড়াতাড়ি। সরি আব্বা। হারামজাদা, তোরা জানো না আমার বাপ আমাকে ফোন করেছে? তা তোকে তো সেকেন্ড ধরে ইশারা করে বলছি, তুই তো কিছুই বলছিস না, তুই তো ডায়লগ মারতেই ব্যস্ত। আমি অত কিছু জানি না। তোরা দুজনা আমার সাথে আমার বাড়ি যাবে, আমার বাবার সাথে দেখা করবি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি যাবো না খো, তোর ওই ঝামেলার মধ্যে আমি থাকছি না খো। আরে আমার এখনো বিয়ে শাদী হয়নি খো, দেখা হলে আবার নেক্সট টাইম দেখা হবে। আমাকে নিয়ে চল ভাই, কাল বেঁচে থাকলে দেখা হচ্ছে। শালা, তোরা আমার বন্ধু না? এই ছোট, হ্যাঁ আলমারির টাকাটা তো হারিয়ে গেছে, খাটের তলে টাকা আছে, ওই টাকাটা নিয়ে গা। ঠিক আছে। চাচা লাও। লাও, গুনে লাও। আর কি গুনবো, সবই ঠিক আছে। আসছে চাচা। আচ্ছা ঠিক আছে, যাও।
ওই থাম, মোবাইলটা ধর তো। হ্যাঁ তুই বড্ড বাড়ি বেড়ে গেছিস না, বাপের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানি না, তোকে শিখাইতে হবে। সরি আব্বা। অনেক হয়েছে আর না, এরকম লাফাঙ্গার মতন ঘুরবি না কিছু একটা করবি, সেটা ভাব। আমার ভাবা হয়ে গেছে। কি ভেবেছিস? আমি একটা রেস্টুরেন্ট করব ভাবছি, বাজারে খুব চলছে। কোথায় করবি তুই, জায়গা কি ঠিক করেছিস? হ্যাঁ, রাস্তা ধারে মাইনুরের একটা জায়গা আছে, ওটা কিনে নাও, ওখানেই করব। জায়গা কিনে কি হবে, একটা ঘর ভাড়া নিয়ে করা হবে না ব্যবসা? না, এখন রেস্টুরেন্ট করলে বড় জায়গা করতে হবে। আগেকার মতো যুগ নাই যে ছোট একটা ঘর ভাড়া নিলেই রেস্টুরেন্ট হয়ে যাবে। জায়গা না হয় কিনে দেবো, কিন্তু দুদিন পর ব্যবসা বন্ধ করে বসে থাকবি না তো? আরে আমি করব, তুমি একবার করে দিয়ে দেখো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুই এখন ঘরে যা। লাও সোনিয়া কই, ওকে দেখতে পাচ্ছি না। ও আয়েশার বাড়ি গেছে। এত দুপুরবেলা? আজ আয়েশার খালাতো বোনের বিয়ে তো, তাই ওর হাতে মেহেন্দি পড়তে গেছে। বিকালে ও বিয়েতে যাবে। হ্যাঁ, তো খাবার খাবে না? ও খেয়ে গেছে। তুমি ওকে অত বড় স্কুলে ভর্তি করবো ভাবছো, সেখানে তো প্রচুর খরচ হবে। দেখো, তা তো হবে, কিন্তু খরচের জন্য মেয়েটার পড়াশোনা তো আমি বন্ধ করে দিতে পারি না। কিন্তু তুমি এত টাকা কিভাবে ব্যবস্থা করবে? কতই বা খরচ হবে? আফজাল চাচার কাছে গিয়েছিলাম, 30,000 টাকা সুদে নিয়ে আসলাম। কিছুদিন আগে তো আবজা চাচার সুদে 70,000 টাকা নিয়েছো, আবার 30,000 টাকা সুদে আনলা। তুমি এত টাকা কিভাবে শোধ করবে বলো তো? এখন তো কাজের হালও খুব খারাপ। আল্লাহ আছে, সব ঠিক হয়ে যাবে। শোনো, আমাদের বুড়িকে যদি আমরা পড়াশোনা করে বড় অফিসার বানাই, তাহলে আমাদের সমাজের বুকে কত মাথা উঁচু হবে একবার ভাবো তো। আমি বলছিলাম ওই রাস্তার জমিটা বিক্রি করে দিলে তো হয়। কেন? ওই জমিটা বিক্রি করে তুমি একটা ব্যবসা শুরু করতে। শোনো, ওই জমিতে শুধু আমার ভাগ নাই, দিদির ভাগও আছে। দিদি যতদিন না বলবো ওই জমি আমি বিক্রি করতে পারবো না। দিদি আজ ফোন করেছিল, কালকে আসবে বললো। যদি না আসে তুমি একবার ফোন করে দেখবা। ঠিক আছে, আসুক, কথা বলে দেখি। ঠিক আছে, তুমি খেয়ে নাও। দিদি, একটা কথা ছিল গো। হ্যাঁ বল। বলছিলাম, তোমার ওই রাস্তার ধারে যে জমিটা আছে, ওই জমিটা বিক্রি করলে কেমন হবে বলো তো? কি জমি কেন বিক্রি করতে যাবি তুই? সোনিয়াকে ওই ভালো স্কুলে ভর্তি করালাম, অনেক টাকা লাগলো, তো জমিটা বিক্রি করে যে টাকা পয়সা পাবো একটা ব্যবসা শুরু করবো তাই ভাবছি। না না, ওই জমি এখন বিক্রি করা যাবে না। ঠিক আছে, তাহলে তুমি তোমার অংশটা রেখে দাও, আমার অংশটা বিক্রি করে দিই। আমার অংশ তোর অংশ মানে কি বলছিস তুই? না মানে ওই জমিতে তোমারও ভাগ আছে আমারও ভাগ আছে, তাই আমার অংশটা বিক্রি করে দিই। আমি কি তোকে কখনো ভাগের কথা বলেছি? না বলনি, কিন্তু তোমার ওতে ভাগ তো আছে। দিদি বলেনি তো কি হয়েছে, জমি তো লিখে দেয়নি। এই তুমি চুপ করো, ভাই বোনের মাঝে একদম কথা বলতে আসবে না। কেন বলবে না দিদি? ও হচ্ছে এ বাড়ির সদস্য, অবশ্যই কথা বলবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখন তুই জরুর গোলাম হয়ে গেছিস। এই জমি বিক্রি কথা তোর বউ মাথা ঢুকিয়েছে। কি সব কথা বলছো তুমি? কি বলছি মানে, যেটা চোখের সামনে দেখছি সেটাই বলছি আমি। একটা কথা কান খুলে শুনে রাখ, এই জমি তোকে আমি কখনোই বিক্রি করতে দেব না। ঠিক আছে, আমি আমার অংশ বিক্রি করছি, কি আমাকে টাকাতে তাও আমি দেখছি। অত যখন ভাগ করার শখ, যে জমিতে ফসল খাচ্ছিস সেটারও ভাগ দে, এবং এই বাড়িরও ভাগ দে আমাকে। ফসলের কথা তো তুই আমাকে আগে বলিস না তুই, আর বাড়ির ভাগ তো তুই অবশ্যই পাবি। লিয়েলে বাড়ির ভাগ তো কি আছে, আমার বাপ তো আমাকে রাজপ্রাসাদ বানিয়ে দিয়ে যায়নি। যেটুকু করে গেছে ওটুকু তো আছে, ওর থেকে তো বেশি কিছু করতে পারিসনি। একটা ইটও তো গাঁথতে পারিসনি। হ্যাঁ, সেই ইট গাঁথলে সেই ইটের ভাগও দিতে হতো এখন।
যত সব। এই মাইনুল শোনো, বলেন চাচা। বাড়িতে বলে তোমার দিদির সঙ্গে খুব ঝগড়াঝাটি হচ্ছে। না না, ঝগড়া বলতে কিছু না, ওই আপনার একটু কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটি বলতে কি নিয়ে? ওই যে আমার রাস্তার ধারে যে জমিটা আছে না, হ্যাঁ, তো জমিটা ভাবছি আমি বিক্রি করব, তো এতে আমার দিদি বাধা দিচ্ছে, বিক্রি করতে দিচ্ছে না। বাধা কেন? এখন জমিটা বিক্রি করলে তো অনেক দাম পাওয়া যাবে, আর আমিও ভাবছিলাম ওই জমিটা কিনবো। এই দেখুন চাচা, সামনে খদ্দের পেয়ে আমি জায়গাটা বিক্রি করতে পারছি না, এবার ভাবুন। সে যাই হোক, তুমি তো আগে টাকা নিয়েছিলা, সে টাকার সুদ গালা জমা করে দাও। চাচা এবারে তো দিতে খুব সমস্যায় পড়ে যাব। যা করে হোক ম্যানেজ করে তুমি টাকাগুলা দিয়ে দাও। ওই টাকার ব্যাপারে আমি নুকুর টুকুর কিন্তু ভালোবাসি না, বুঝলে? চাচা ম্যানেজ করতে পারলে তো আপনার টাকা কবে শোধ করে আবার আপনার কাছ থেকে টাকা নিতাম, ম্যানেজ করতে পারছি না বলে তো খুব সমস্যায় পড়ে গেছি। সেটা তোমার ব্যাপার, আমার না। যদি ওই সমস্ত জমিটা আমাকে লিখে দিতে পারো, তাহলে তোমার কাছে যে টাকাটা পাবো আমি সেই টাকাটা মাফ করে দিতে পারি। তোমার দিদিকে ভালোভাবে বুঝাও, বুঝিয়ে আমাকে বলবা। আমি চলে গেলাম। শুধু শুধু তুমি তোমার ভাইয়ের সঙ্গে ঝামেলা করছো। তোমার ভাই জমিটা বিক্রি করতে চাইছে, বিক্রি করে দিলেই তো হয়। আমি কি কোনোদিন চেয়েছি তোমার মা বাবার জমি জায়গার ভাগ নিব? তা আমিও তো নেব না, কিন্তু তুমি তো জানো আমার ভাইকে, ও কতটা সাদাসিধে। জমিটা আছে বলে চাষবাস করে খেতে পাচ্ছে, কিন্তু ব্যবসা করতে গেলে লোকে তোকে ঠকিয়ে পুরো লস লাগিয়ে দেবে, জমিও যাবে টাকাও যাবে। তো এই কথাটা বললেই হতো, এত হ্যাঙ্গামো করার কি ছিল? তখন যদি ওকে আমি বলতাম তো ও একটা কথাও আমার বুঝতো না। আর হট করে ভাগের কথাটা এমন ভাবে বলে বসলো, আমার মাথাটা পুরো গরম হয়ে গেছিল। তোমাদের ভাই বোনের ঝামেলা, তোমরা যা খুশি তাই করো। দিদি, মা টিফিনটা পাঠালো। ভাবি এত সকাল সকাল কি পাঠিয়েছে? এতে পায়েস আছে। ও ভাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? তোমার বাবা মা কেমন আছে? খুব ভালো আছে। দিদি শুনলাম আমি মাইনুল ভাই বলে রাস্তার ধারে জমিটা বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, আমি ওকে মানা করে এসেছি কালকে। ঠিক করেছো দিদি, আমি খোঁজ নিয়ে দেখেছি 4-5 বছরের মধ্যে ওই জমির পাশ দিয়ে পাকা রাস্তা করবে, তখন ওই জমির দাম 10 গুণ বেড়ে যাবে। এখন ওই জমি কোনোভাবে বিক্রি করো না। তুই তো ঠিকই বলেছিস, এখন তো বিক্রি করা যাবে না। তাহলে ঠিক আছে, থাকো তাহলে আমি যাই। আচ্ছা এসো। আমিও দেখছি শামিম, তুই রেস্টুরেন্টও কি করে বানাস। হ্যালো দিদি। হ্যাঁ বল। জমিটার ব্যাপারে তাহলে কি সিদ্ধান্ত নিলা? সিদ্ধান্ত নেওয়ার কি আছে, তোকে তো বলেই আসলাম আমি যা বলার। তার মানে তুমি জমি বিক্রি করতে দিবা না? তুই কোনো খোঁজ খবর রাখিস? 4-5 বছর পর ওই জমির পাশ দিয়ে পাকা রাস্তা হবে, তখন জমির দাম বেড়ে 10 গুণ হয়ে যাবে। এখন বিক্রি করলে পস্তাবি তুই। আরে তোকে কে কি বুঝাইছে রে? বেলডাঙ্গার যে ছাপাখানা রাস্তাটা, মানুষজনের এত অসুবিধা হয়, এখনো পর্যন্ত ফ্লাইওভার হলো না, লোকজন খুব কষ্টতে আছে, সরকারের লোক আসে আর দেখে চলে যায়। আর তোকে যে কেউ উল্টাপাল্টা বলেছে আর তুই সেটা বুঝে নিয়েছিস। আর ওই মাঠের মধ্যে কখনো পাকা রাস্তা হয়? সে যাই হোক না কেন, ওই জমি এখন বিক্রি করা যাবে না। শুনো দিদি, তুমি তোমার ভাগের বেশি অংশ টাকা নিও তো কি আছে। আমার ভাগ? এই তুই কালকে আমিন ডাক, আমি কালকে বাড়িরও ভাগ নিয়ে আসবো। ও এবার লাইনে এসেছো তুমি। আসলে তোমার মকসদ ছিল বাড়ির ভাগ নেওয়া, তাই তো? হ্যাঁ, বসে তো আছি আমি। ঠিক আছে চলে এসো, আমাকে উদ্ধার করো, কি আর বলবো তোমাকে। কিন্তু হ্যাঁ, আব্বা যে তোর বিয়ের জন্য 1 কাঠা জমি বিক্রি করেছিল, সেই জমির ভাগও লাগবে। তার আবার কিসের ভাগ? ভাগ মানে সেই জমিটা যদি এতদিন আমার কাছে থাকতো তাহলে আমি ফসল আবাদ করে খেতে পারতাম না। মনে মনে তুই এত দূর এগিয়ে গেছিস, তা তো যাবি। বইয়ের কথা শুনে উঠছিস আর বসছিস যে। হ্যাঁ, তুমি যদি মনে করো যে আমি বইয়ের কথা শুনছো তাহলে আমি শুনছি। তুই যে ওই জমি কিভাবে বিক্রি করছিস সেটা আমি দেখবো। ঠিক আছে, ওই জমি আমি কি করে বিক্রি করছি সেটা তুই ভালো করে দেখ। 1 গাদা টাকা খরচ করে বিয়ে দেয়া,
তারপরে তাদের ছেলে মেয়েদেরকে দেখা, এদেরকে দেখা, হ্যান দেখা, ত্যান দেখা, জীবনটা নরক হয়ে গেল একবার। জানতাম এমনটাই হবে, ঝামেলা করে লাভ নাই, ওইসব বাদ দাও। কি বাদ দেবো? ওই জমি আমি বিক্রি করবো, ও কিভাবে আটকেছে সেটাও আমি দেখছি। এভাবে বিবাদ করো না, আমার যেটুকু গয়না আছে ওটুকু বিক্রি করে একটা ছোটখাটো ব্যবসা শুরু করো গা। আর কিভাবে বিক্রি করব? সবই তো তোমার আমি বিক্রি করে দিয়েছি। তোমার মায়ের দুটো বালা আর দুটো কানের আছে, ওটা আমি বিক্রি করতে পারবো না। তাই বলে ভাই বোন মিলে ঝামেলা করবা? আজ থেকে আমার কোনো ভয় নাই, সব মরে গেছে, আজ থেকে আমি একা। কি গো, শুধু শুধু নিজেকে আর কত কষ্ট দিবা? তোমার ভাইকে ফোন করলেই তো হয়। আমি জানি তুমি বাড়িতে ভালো রান্না করলে তোমার ভাইকে না দিয়ে খেতে পারো না, আর তুমিও তো জানো তুমি না খেলে আমি খেতে পারি না। না গো, আমি আমার ভাইকে এইভাবে দূরে ঠেলে দিতে পারছি না। তুমি তোমার ভাইয়ের ভালোর জন্যই বারণ করেছো, আমি কি বুঝিয়ে বলবো ওকে? না থাক, ও অনেক কষ্ট পাচ্ছে, আমি আমার ভাইকে এভাবে আর কষ্ট দিতে পারছি না। ও যেটা চাচ্ছে সেটাই হোক, ওর খুশিতেই আমাদের খুশি। তাহলে তুমি তোমার ভাইয়ের জন্য ওয়েট করো। দিদি চলে গেলাম। কিছু খেয়ে যা। না, দেরি হয়ে যাচ্ছে, ভুয়ে ছাঁচ দিতে হবে, এসে আমি খাচ্ছি। একটা রুটি খেয়ে যা। এই এসে খাবো বললাম না তো। দাঁড়া, তুই একটা রুটি নিয়ে যা। এই নে, এটা খেতে খেতে চলে যা। কি হয়েছে, এদিক ওদিক করছো কেন? কই না তো। সত্যি করে বলো তো, তোমার দিদির জন্য তোমার মন খারাপ করছে? ছোটবেলায় মা যখন মারা যায় তখন দিদি আমাকে কোলে পিঠে করে মানুষের মতন মানুষ করে। আজ আর সেই দিদি আজ 4 মাস হয়ে গেল, আমাকে ফোনও করলো না, আমার বাড়িতেও আসলো না। বুকের ভেতরটা খুব যন্ত্রণা করছে। তুমি মন খারাপ করো না, তুমি যেমন কষ্ট পাচ্ছ ঠিক সেরকম তোমার দিদিও কষ্ট পাচ্ছে। হ্যালো, কি? চোখটা দেখে একটু। ডাক্তারবাবু, এইভাবে পড়ে যাওয়ার কারণ? অতিরিক্ত টেনশনের জন্য হয়েছে, এখন আর কোনো অসুবিধা নাই। আপনি খেয়াল রাখবেন ওর ভবিষ্যৎ যেন এরকম টেনশন না করে। ঠিক আছে ডাক্তারবাবু। আমি একটা ইনজেকশন করে দেবো, আর একটু পরে আমার চেম্বারে গিয়ে ওষুধগুলো নিয়ে আসবেন, ঠিক মতো খাওয়াবেন, তাহলেই ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি এখন আসছি। ঠিক আছে। দিদি, ও দিদি, একবার চোখটা তো খোল। মাইনুল ভাই, তুই এসেছিস? দিদি, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস দিদি। তুই আমার পরে এখনো রাগ করে আছিস? বল। না না, আমি তোর উপর রাগ করে নাই রে দিদি। এই পৃথিবীতে ভাই বোনের সম্পর্ক অত্যন্ত মধুর সম্পর্ক, গভীর ভালোবাসার সম্পর্ক, কিন্তু আমরা সম্পত্তির জন্য সেই মধুর সুন্দর সম্পর্ককে একটা ঘৃণার সম্পর্কে
পরিণত করে ফেলে। আমাদের মাঝে ভাই বোনের সম্পর্ক সবসময় মধুর হয়ে থাকুক এই কামনাই করি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট